নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিতালি দি দিয়েছ। মিতালি দির দেওয়া বিষয়টা হলো যে অনেক সময় স্বপ্ন হেরে যায় কিন্তু দায়িত্ব জিতে যায়। সুন্দর একটা বিষয়। অ্যাকচুয়াল আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি না, একদম জীবন থেকে খুঁটে খুঁটে তোলা হয় বিষয়গুলো। যারা এই বিষয়গুলো দেয় তাদের যে ভাবনা চিন্তা কতটা বিস্তৃত, আমার মনে হয় না আমি এত সুন্দর, আমার মনে হয় আমি কেন এরম হতে পারি না, আমি কেন এত সহজ কথাগুলো, এত সুন্দর জীবনের কথাগুলো আমি কেন বিষয় হিসেবে দিতে পারি না। আমি মানে বাই হার্ট ধন্যবাদ আর কি মিতালিদিকে। মিতালিদি কেন প্রত্যেকে রাখি, মানে আমি যারা বিষয় দেয় মেনলি যাদের চ্যানেল নেই আমি তাদের কথা বলছি। প্রত্যেকে কার কার নাম করব, মৌসুমি, রাখি, অপরাজিতা, জেবাদি, প্রত্যেকের নাম আমি করতে পারছি না। মানে এত মানে পিওর সোল এদের, না এদের সংস্পর্শে এসে আমি ধন্য হয়ে গেছি। আস্তে আস্তে আমারও ব্লকেজটা কাটছে আর কি, আমারও নেগেটিভিটি কাটছে এদের সংস্পর্শে এসে। একদমই মানে আমার অন্তরের কথা জানালাম এটা। তো বিষয়টা নিয়ে শুরু করা যাক আজকের আলোচনা। আমার মনে হয় মিতালিদি জানো তো, কোনো কিছুই জীবনে কিন্তু জেতা বা হারার, জীবনটাকে যদি ঠিক ওই জায়গাতে নিয়ে যাও তাহলে দেখবে তোমার দায়িত্বগুলোই কিন্তু আস্তে আস্তে তোমার স্বপ্নে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আমি কথাটা ঠিক করে বোঝাতে পারলাম কি না আমি জানি না। যে অনেকে বলে, আমার আমার ছেলে পাশে শুয়ে খকর খকর করে কাঁদছে। যাই হোক, তো অনেকে হয়তো বলে এরকম হয় অনেক সময় যে আমার সংসারের কাজের চাপে, এটা আমিও ভাবতাম। আমি যখন চাকরিটা ছাড়লাম আর কি, আমার মনে হয়েছিল তখন আমার সন্তানকে দেখাশোনা করাটা আমার বড় দায়িত্ব। তখন আমার হাজব্যান্ড কিন্তু বারণ করেছিল তখন চাকরিটা ছাড়তে। আর তখন আমাদের এই ফ্ল্যাটটা হয়নি। তখন আমার কিন্তু একটা চোখে স্বপ্ন ছিল, আমি কেন জানি না আমি ভীষণ ডিটারমাইন্ড ছিলাম একটা নিজের বাসস্থান আমার হবেই। যদিও সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি ছিল না কিন্তু আমার জীবনে তখন, কিন্তু আমি স্বপ্ন দেখতাম, আমি ভাবতাম কোনো না কোনোভাবে আমার হবেই এটা। তো ইভেন ভেবেছিলাম যে আমি টাকা জমাবো, যদিও সেইভাবে আমি যখন জব করতাম সেইভাবে যে প্রচুর টাকা জমাতে পেরেছি তা নয়। যাই হোক ওইভাবে আর কি চলে যাচ্ছিল। তারপর আমার একটা টাইমে এসে মনে হলো যে না, ওকে যেহেতু আমার একটা সরকারি চাকরি ছিল না, স্যালারিও খুব ভালো ছিল না, তখন আমার মনে হলো যে না, আমার সন্তানকে মানুষ করাটা আমার বড় দায়িত্বে। অনেক শখের ছিল আমার কাছে চাকরিটা, তাও আমি ছেড়ে দিলাম। তো ডিসাইড করে ছেড়ে দিলাম আর কি। কিন্তু একটা সময় কিন্তু আমার স্বপ্নটা পূরণ হলো তার 2 বছর বাদেই, আমি চাকরি ছাড়া। তো এটাই ব্যাপার। যে এবার অনেকে হয়তো বলবে যে বিয়ের পর আমার স্বপ্নটা রূপ পায়নি, বাস্তব রূপ পায়নি। অনেকেরই ইচ্ছা থাকে অনেক কিছু হবার, আমি বলবো না যে আমার ইচ্ছা ছিল না, অনেকেরই অনেক, কিন্তু না ওই দায়িত্বর কথাটার সাথে ঠিক হ্যাঁ আমি বলবো না, অনেকের জীবন কিন্তু এইভাবে ট্রান্সফর্ম হয় আর কি। দেখবে তোমার জীবনটা একটা সোল পারপাস থাকে, এটা আমি পরে বুঝতে পারি। তো পেরেছি তো কোনো কিছুতে আফসোস করার কিছু নেই। তোমার ওই সোল পারপাসের দিকে কিন্তু তোমাকে ইউনিভার্স চালিত করে নিয়ে যাবে। যে আমার কথাটা আমি জানি না কতজন বিশ্বাস করতে পারবে, কিন্তু কথাটা ভীষণ সত্যি। আমার জীবনের প্রতি না আমার কোনো আফসোস রাইট নাও আমি করি না। আমার জীবনে অনেক ড্রব্যাকস আছে, আমার জীবনে প্রচুর না পাওয়া আছে, আমি সেইগুলোকে ওভারলুক করি। আমি এমন নয় যেগুলোর চাই না, কষ্ট পেয়ে ছেড়ে দিয়েছি তা নয়, কিন্তু আমি তার জন্য চেষ্টা করি নিরন্তর আমার কাজটাকে করে যাওয়ার। আর কোনো না কোনোভাবে কিন্তু স্বপ্ন পূরণ হয়, স্বপ্ন কিন্তু অন্য রূপ নিয়ে আসে। এটা আমি মানে বলছি না, আমার জানি না আমার ভেতরটা কিভাবে আমার আন্দোলন হচ্ছে, কিভাবে আমার শীত দ্বারায় দিয়ে একটা স্রোত নামছে।
এটা আমি দেখেছি। স্বপ্ন না রূপ পাল্টে আসে, আমরা তাকে চিনতে পারি না। আর ওই যে চাহিদা যে সবসময় তোমাকে সেই রূপেই ধরা দেবে তা কিন্তু নয়। স্বপ্ন বা চাহিদা যেটা তোমার সাকসেস, সেটা কিন্তু অনেক সময় অন্য রূপে ধরা দেয়। তো এটাই ব্যাপার। ধরো অনেক অনেক মানে এটা এক্সাম্পল দিতে গেলে বহু এক্সাম্পল, বহু উদাহরণ দেওয়া যায়। আমার কাছে তখন আমার চাকরি জীবনের থেকে আমার মানে মা হওয়া যে সত্তাটা, আমি তাকে গুরুত্ব দিয়েছিলাম। আমি একবারও তার জন্য কিন্তু আমি আফসোস করিনি যে আমার চাকরিটা তোর জন্য ছাড়তে হলো। আমি কিন্তু ছেলেকে কোনোদিনও সেই কথা শোনাইনি। ইভেন এখনও এই বয়সের বাচ্চারা যেরকম হয়, যেরকম তাদের একটা অস্থিরতা থাকে, সেইগুলো একদম ওর মধ্যে বর্তমান আর কি। যেরকম রেজাল্টও করতো, আমার অন ক্যামেরা বলতে ক্ষতি নেই, আমার ছেলে খুব ভালো রেজাল্ট করতো, আইসিএসসি আইএসসি খুব ভালো রেজাল্ট করেও কমপ্লিট করেছে। তারপরে যখন আমি ওকে বিটেকে ভর্তি করলাম, ওর দেখলাম রেজাল্ট কিন্তু ডিটোরিয়েট হচ্ছে। আমি আরেকবার বলছি, আমার অন ক্যামেরা বলতে কোনো আপত্তি নেই, যেটা হয় আর কি। মানে এখনও এতদিন মায়ের হাতে ছিল, এখনও নিজে জগৎটাকে নিজে চিনছে, কিন্তু আমার মনে সেই দৃঢ়তা, সেই বিশ্বাস আছে। আমি কিন্তু ওকে সেইভাবে খুব রুড ভয়েসে কথা বলি না, আমি ওকে বোঝাই, আমি জানি ও ট্রান্সফর্ম হবে। আমি আমার চেষ্টা করি আমি কজে থাকার, আমার মানে আমার দ্বারা যেন কোনো রং কজ না ক্রিয়েট হয়, যেটার এফেক্ট আমার সন্তানের ওপর পড়বে, এটা আমি অ্যাটলিস্ট চেষ্টা করি আর কি। অনেক সময় এরকম হয়, হয়তো অনেককে খারাপ কথা বলেও না, আমি না নিজে এখন শিখে গেছি, আমি নিজে শিখে গেছি বলাটা ভুল, চেষ্টা করছি শেখার আর কি। পুরোটাই কী বলবো, দিদি রঞ্জনাদির জন্য, মানে আমার যেই ট্রান্সফরমেশনটা, তো আমি কখনোই চাই না ওইভাবে আর কি রং কজ ক্রিয়েট করতে। তাই জন্য আমি জানি যে আলটিমেট যাই হোক না কেন, যে ও ট্র্যাকে আসবে। আর সবথেকে বড় কথা, আমার ভালো রেজাল্টের জন্য কোনো প্রেশারও নেই। আর একদম মানে আমি ওকে ওইভাবে প্রেশারাইজ করি না, আমি ওকে জাস্ট যেটা বোঝাতে যাই যে যেটাতে যেই বয়সের যেটা তোমার এখন পড়াশোনাটাও অনেকখানি প্রায়োরিটি রাখে তোমার কাছে, অন্য জিনিসগুলো আমি ওকে কখনোই বলি না ছেড়ে দিতে। বন্ধুদের সাথে বেড়ানো, সিনেমা দেখা, মুভি দেখা, কিছুতে ওকে বারণ করি না, কিন্তু তুমি এগুলো প্রায়োরিটি রাখো। যেহেতু তোমার বাবার অনেকখানি আর কি, অনেকখানি আমি জানি যে মানে এই কথাটা বলতে গিয়ে আজকে এতগুলো কথা আসছে আর কি, যে ও অনেকটা ও নিজের জীবনটাকে আর কি অনেকখানি লাগিয়ে দিয়েছে সংসারের জন্য আর কি। তো ওটাই আমার, আমি একবারও মনে করি না যে আমার স্বপ্নটা বেকার হয়ে গেছে। আমি মনে করি কোনো না কোনোভাবে, এই যে যখন আমি আজকে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, আমি কিন্তু আশা নিয়ে খুলেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজ হবে। এমনও নয় যে তার জন্য আমি যে আমি প্রথম দিকে যে ধরনের ভিডিও করতাম, সেটা কিন্তু একদম নয় যে আমি পয়সার লোভে লোভে করেছি। আমার মনে কিছু চেতনা এসেছিলো, আমার মনে হয়েছিল এগুলো বলা দরকার, সমাজকে জানানোর দরকার, তাই জন্য। কিন্তু তাই বলে এই নয় যে আমি টাকা রোজগার করতে চাইতাম না, বা এখনও যে চাই না তা কিন্তু নয়, একবারও আমি বলবো না আমি কিন্তু চাই না। কিন্তু আমি এটা বলবো না যে আমার স্বপ্নটা ইউটিউবের বেকার হয়ে গেছে। প্রথম দিকে কিন্তু এটা মনে হতো যখন ভিউয়ার্স কমে গেল, কিন্তু আমি কিন্তু আমার নিজের ট্র্যাক থেকে নড়িনি। ইভেন আমার এই জীবন, এই সত্তাটা নিয়ে আমি যতদিন বেঁচে আছি, আমি কিন্তু এরমই ভিডিও করব, আমি কিন্তু আমার ট্র্যাক থেকে নড়ব না। তো তো স্বপ্ন অন্য রূপ নিয়ে আসে। হয়তো তুমি মা কালীকে দেখতে চাইছো, হয়তো তোমার সামনে এসে ভগবান শ্রীকৃষ্ণ ধরা দিল, তো বুঝতে পারলে না। তো এটাই ব্যাপার, স্বপ্ন দায়িত্বর চাপে কখনো স্বপ্ন নষ্ট হয় না। দিদি রঞ্জনাদি বলে যে, দিদির কথা আমি এই জন্যই এক্সাম্পল দিচ্ছি, দিদি অনেকবার বলে যে আইপিএস অফিসার হওয়ার ভীষণ ইচ্ছা ছিল দিদির আর কি, কিন্তু দিদির ওটা হওয়ার ছিল না। কেন হওয়ার ছিল না? আজকে যদি দিদি আইপিএস হতো, তাহলে এতগুলো মানুষকে, এতগুলো মানে কী বলবো, তাদের জীবন পরিবর্তনের
কাজটা তার দ্বারা হতো না আর কি, তার সোল পারপাসই ওটা ছিল। তো এটা যখন মানুষ বুঝে যায় না, তখন আর তার কাছে হারানোর কিছু থাকে না। তো আমার মনে হয় যে আমার সোল পারপাসই এটা ছিল। আমার ইভেন অনেকে বলবে এই সংসারের ঘানি টানতে টানতে, তো সংসারের ঘানি টানা নয়, সেই কাজটাকেই তুমি ভালোবেসে করো আর কি। স্বামী সন্তানকে নিয়ে থাকাটাও কিন্তু সোল পারপাস এক একজনের লাইফে। আর সবাই তো সন্ন্যাস নিয়ে বনে যেতে পারে না। তো আমি মোটামুটি কিছুটা কাছাকাছি গেছি ধারণাটার, বুঝতে পারি আর কি আমার সোল পারপাস কী। তো আমার মনে হয় আমি রাইট ট্র্যাকে আছি আর কি। তো যাই হোক, ঈশ্বরের কাছে, আমার গুরুজনদের কাছে আমি আশীর্বাদ চাইব যে যাতে আমি এইভাবেই সঠিক পথে থাকতে পারি। তাহলে দেখবে আপনি সব কিছু ম্যানিফেস্ট হচ্ছে, সব কিছু রাইট ডাইরেকশানে চলছে। আরেকবার বলে নিচ্ছি, ম্যানিফেস্ট হওয়া মানে তোমার কোটি কোটি টাকা, তোমার নেম ফেম, তা কিন্তু নয়। ম্যানিফেস্টেশন মানে যে কাজটা হলে তোমার সোল স্যাটিসফ্যাকশান পাবে তুমি। তো সেই কাজটাই হচ্ছে, সেই জিনিসটা হওয়াটাকে আমি ম্যানিফেস্ট বলে মনে করি। তো জানি না, আমার ধারণার সাথে অনেকের মিল নাও হতে পারে। আর মিতালিদি, যদি কোথাও ভুল বলে থাকি, তুমিই বলেছো তোমাকে দিদি বলতে, আমারও ভীষণ ভালো লাগে দিদি কথাটা বলতে। যেহেতু এইটার সাথে আমার একটা ইমোশান জড়িয়ে আছে, সে অনেক কথা আর কি। তো আমার কাউকে অন্তর থেকে দিদি ডাকতে ভালো লাগে। কিন্তু আমি আরেকবার অন ক্যামেরা বলছি, আমার কিন্তু রঞ্জনাদিকে একবারও দিদি ডাকতে ভালো লাগে না। আমার ভেতর থেকে কিন্তু মা ডাকটাই বেরায়। আমার থেকে মা হওয়ার মতন উনি বড় নয় আর কি। তো দিদি হওয়ার মতনই উনি বড়। তো যাই হোক, দিদি ডাকি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।